প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় লিসেনার্স, আপনাদের আরও একবার স্বাগতম জানাচ্ছি আমাদের ভৌতিক অনুভূতি নামক ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে। আপনারা শুনছেন ভৌতিক অনুভূতি, কিছু অনুভূতি এমন যেটা আপনাদের হতে পারে। আপনাদের সাথে আমি আছি সজল। প্রিয় লিসেনার্স, আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের ঘটনা শোনেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আপনারা ঘটনা শোনার সাথে সাথে সেই ঘটনাটি অনুভব করার চেষ্টা করবেন। চলুন শুরু করি আজকের ঘটনা। আপনাদের সবাইকে স্বাগতম অলৌকিক জগতে। প্রিয় লিসেনার্স, আজকে যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন মাহমুদুল হাসান জয় নামের একজন ভাই। তিনি ঘটনাটি পাঠিয়েছেন শেরপুর থেকে। আমি তার ভাষায় আপনাদের ঘটনাটি বলছি। আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার এবং এই কাজের উপরে ভিসা নিয়ে আমি পাড়ি জমাই ইন্দোনেশিয়ায়। সেখানে গিয়ে আমি একটা কাজ পেয়ে যাই। ইন্দোনেশিয়ার জাকার্তা শহর। এই শহরে একটি পুরনো পরিত্যক্ত হাসপাতাল ভাঙার কাজ আমরা পাই। পরিত্যক্ত হাসপাতালটি ভাঙতে হবে, এরপর এটাকে আবার নতুনভাবে তৈরি করা হবে। তখন আমি ও আরও কিছু ইঞ্জিনিয়ার সহ 50 জন শ্রমিক নিয়ে আমি সেখানে পৌঁছাই। তখন আমাদের আলটিমেট দেয়া হয় 2 মাসের ভিতরে সম্পূর্ণ হাসপাতাল ভাঙতে হবে। আমি সেই অনুযায়ী আমার কাজ শুরু করি। প্রথম দিনে আমরা 5 জন ইঞ্জিনিয়ার খুব ভালো করে হাসপাতালটি ঘুরে দেখার জন্য প্রথমে হাসপাতালে প্রবেশ করি। ওই হাসপাতালটির ভিতরে ঢুকলে তখন দিন ছিল না রাত ছিল এর কিছুই বোঝা যাচ্ছিল না, শুধু অন্ধকার আর অন্ধকার। তখন আমাদের প্রত্যেকের হাতে টর্চ লাইট ছিল। এই হাসপাতালের বয়স প্রায় 100 বছরের বেশি হবে। এই হাসপাতালটি কি জন্য পরিত্যক্ত অবস্থায় পড়েছিল এর ঘটনা আমরা জানি না। তখন আমরা 5 জন ইঞ্জিনিয়ার একসাথে ঘুরে ঘুরে দেখছিলাম এবং আমরা প্ল্যান করছিলাম যে কিভাবে কাজটা শুরু করব। আমরা তখন ঘুরতে ঘুরতে ওই হাসপাতালের সর্বশেষ কর্নার যেটা পূর্ব পাশে সেখানে যাই এবং তখন আমরা একটা শব্দ শুনতে পাই। এই শব্দটা আমরা সবাই শুনি। শব্দটা শুনে মনে হচ্ছিল কেউ হয়তো লাশ বহনকারী কোনো ট্রলি টেনে নিয়ে যাচ্ছে। তখন আমরা 5 জনেই সেদিকে টর্চ মারি, কিন্তু আমরা আসলে কিছুই দেখতে পাচ্ছিলাম না। তখন আমরা সবাই সেদিকে যাই এবং গিয়ে দেখতে পাই একটি রুমের সামনে লেখা মর্গ। পুরো হাসপাতালটা মাকড়সার জালে ও ময়লা আবর্জনায় ভরপুর। কিন্তু অদ্ভুতভাবে এই মর্গটি দেখে আমরা রীতিমতো অবাক হয়ে যাই। আমাদের মনে হচ্ছিল কোনো একটা কাচের ঘর এটা, কোথাও কোনো বিন্দু পরিমাণ ময়লা ছিল না। দেখে মনে হচ্ছিল কেউ যেন নিজের মতো করে খুব স্বাচ্ছন্দ্যে রুমটাকে গুছিয়ে রেখেছে। এই দৃশ্য দেখে আমরা বলাবলি শুরু করি যে এটা কিভাবে সম্ভব। এই হাসপাতাল তো 15 বছর ধরেই সিলগালা দেয়া। আমরা যেহেতু ইঞ্জিনিয়ার তাই ভূত প্রেত বিশ্বাস তো করেইনি, এমনকি এগুলো যে থাকতে পারে সেটা কখনো ভাবিনি। তাই আমরা ভাবলাম হয়তো কোনো অসহায় ব্যক্তি চুপি চুপি এখানে স্থান নিয়েছে এবং এই জন্যই সে ঘরটি গুছিয়ে এখানে বসবাস করছে। কথা বলতে বলতেই সেই আগের জায়গা থেকেই আবার একটা শব্দ শুনতে পেলাম। শব্দটি ছিল এমন যেন কোনো কাচের বোতল কেউ ভেঙে ফেলল। আমরা তখন 5 জনেই সেই দিক লক্ষ্য করে আবার টর্চের আলো ফেলি এবং সেদিকে এগিয়ে যাই, কিন্তু সেখানে গিয়ে আমরা কাউকে দেখতে পেলাম না। এরপর আমরা হাসপাতালের বাহির থেকে ঘোরাঘুরি করলাম এবং প্ল্যান করে ফেললাম যে কিভাবে এটাকে ভাঙা শুরু করব। আমাদের শ্রমিকরা থাকার জন্য হাসপাতালের বাইরে একটা তাঁবু করেছিল, আর আমরা ইঞ্জিনিয়াররা একটি হোটেলে উঠে গেলাম। সেদিন রাতের খাওয়া দাওয়া শেষ করে সবাই ঘুমিয়ে পড়লাম এবং ঘুমের মধ্যেই আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম।
আমি স্বপ্ন দেখি যে একজন মহিলা ও একটি বাচ্চা আমার কাছে আসে এবং আমাকে খুব কাকুতি মিনতি করছে। তারা আমাকে বারবার বলছে দয়া করে আমাদের ঘরটি ভাঙবেন না, অনেক বছর ধরে আমরা এখানে থাকছি। এরপর আরো কত কিছু যে দেখেছি তা সঠিক মনে নেই। সকাল হলে আমার ঘুম ভাঙে। সকালে এই স্বপ্নের ব্যাপারটা আমি তেমন পাত্তা দিলাম না এবং আমার কাজে লেগে পড়লাম। কিন্তু আমরা যে 5 জন ইঞ্জিনিয়ার ছিলাম, এর মাঝ থেকে একজন সকালবেলায় বলে দিল আমি এখানে থাকবো না, আমাকে জরুরি কাজে দেশে যেতে হবে। এবং তখন আমরা 4 জন ইঞ্জিনিয়ার ও শ্রমিকদের নিয়ে কাজ শুরু করে দেই। প্রথমে আমরা খুব ছোট ছোট স্থাপনাগুলো ভাঙছিলাম। সারাদিন কাজ শেষে আবারও আমরা হোটেলে ফিরে যাই। তখন আমরা ছিলাম 4 জন ইঞ্জিনিয়ার, বাকি একজন ছিল ইন্ডিয়ান, ও চলে গিয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘুমিয়ে পড়লাম এবং অদ্ভুতভাবে আবারও আগের দিনের মতোই একই স্বপ্ন আমি দেখতে লাগলাম। ওই বাচ্চা এবং ওই মহিলাটি আমাকে বলছে আমাদের ঘর ভেঙো না, তোমাদের সাথে অনেক খারাপ ঘটনা ঘটবে। তাহলে এই স্বপ্নকে সেদিন আমি মূল্য দেইনি। আমরা ঠিকঠাক কাজ চালিয়ে যেতে লাগলাম। ছোট্ট পচিরগুলো ভাঙতে ভাঙতে আমাদের প্রায় 10 দিনের মতো সময় লেগেছিল এবং এই 10 দিনের ভেতরেই আমাদের 4 জন ইঞ্জিনিয়ারদের মধ্য থেকে একজন অন্য কোনো বাহানা দিয়ে চলে গেল। এই 10 দিনের প্রত্যেকটা রাতে আমি এই একই স্বপ্ন দেখতে লাগলাম। সেদিন আমরা বড় বিল্ডিংটি ভাঙার কাজে হাত দিলাম। ছাদ থেকে আমরা ভাঙার কাজ শুরু করি। তখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে। শ্রমিকদের চিৎকার শুনতে পাই আমি। শ্রমিকদের চিৎকার শুনে আমি সেই দিকে দৌড়ে গেলাম। আমি গিয়ে দেখি একজন শ্রমিক ছাদ থেকে পড়ে তার জায়গায় মারা গেছে। সাথে সাথে আমি কাজ বন্ধ করে দিলাম এবং সেই শ্রমিককে অন্য একটি হসপিটালে নিয়ে গেলাম। যদিও আমি জানতাম শ্রমিকটি আর বেঁচে নেই, তবুও আইনি জটিলতা থেকে বাঁচার জন্য তাকে হাসপাতালে নিলাম। যথারীতি হাসপাতালের ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করল। এরপর প্রায় 2 দিনের মতো আমাদের কাজ বন্ধ ছিল। তৃতীয় দিন আবারও ভাঙার কাজে শ্রমিক লাগিয়ে দেই আমি। এরপর 5 দিনের মতো ঠিকঠাক কাজ চলল। কিন্তু 6 দিনের দিন ঘটল আরেক ঘটনা। একজন শ্রমিককে সেই মর্গের সামনে মৃত অবস্থা পাওয়া গেল। অদ্ভুত বিষয়, তার সম্পূর্ণ শরীরে আঁচড়ের দাগ দেখা যাচ্ছে। মনে হচ্ছিল কোনো প্রাণী হয়তো তাকে আছড়ে আছড়ে মেরেছে। আমরা ইঞ্জিনিয়াররা সিদ্ধান্ত নিলাম কাজ আবারও বন্ধ করে দিব। টানা 13 দিন তখন কাজ বন্ধ ছিল। এদিকে আমাদের যে আলটিমেটাম দেওয়া হয়েছিল তার মধ্যেই কাজ শেষ করতে হবে। এভাবে করে প্রায় 1 মাস পার হয়ে গেল। পুরাতন শ্রমিক যারা ছিল তাদের অধিকাংশই কাজ ছেড়ে চলে গেল এবং এই শ্রমিকরা যাওয়ার আগে একটা অদ্ভুত কথা বলে যেত। তাদের অনেকেই নাকি একটা শব্দ শুনতো। ওই যেই শব্দটা আমরা প্রথমে শুনেছিলাম যে একটা টলি টেনে নিয়ে যাওয়া শব্দ, এমন শব্দ প্রায় সব শ্রমিকই শুনত। তখন আমরা কি করি, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এই বিষয়টি জানাই, কিন্তু তারা এই বিষয়ে কর্ণপাত করে না। তখন তারা বলে এগুলি অ্যাক্সিডেন্ট, সবাইকে সাবধানে কাজ করতে বলো। আর সুপার পাওয়ার বলতে আসলে কিছু নেই। এরপর আমরা 100 জন শ্রমিক নিয়োগ দেই। পুরোদমে কাজ চলছিল, কিন্তু প্রায় একে একে অনেক শ্রমিকই আহত হতে শুরু করে। ওরা আমাদের জানাতো অনেক সাবধানতার সাথে কাজ করেও অ্যাক্সিডেন্ট হচ্ছে, এটা অলৌকিক কিছু। সেদিন আমরা 3 জন ইঞ্জিনিয়ার হোস্টেলে গিয়েছি। আমাদের শ্রমিকরা সবাই হসপিটালের বাইরে তাঁবুতে ঘুমাচ্ছিল। একজন শ্রমিক প্রাকৃতিক ডাকে সাড়া দিতে তাঁবু থেকে বের হয়। অন্য শ্রমিকরা একটি চিৎকারের শব্দ শুনতে পায়। তখন চিৎকারের শব্দে তারা চিনতে পেরেছিল এটা তাদেরই একজন।
তারা কি করে খুব দ্রুত বেরিয়ে তাকে খুঁজতে শুরু করে, কিন্তু অদ্ভুতভাবে তাকে আর খুঁজে পাচ্ছিল না। অতঃপর কয়েকজন শ্রমিক মিলে হসপিটালের ভেতরে প্রবেশ করে তাকে খোঁজার জন্য। শ্রমিকরা সেই মর্গের সামনে গিয়ে দেখতে পান মর্গের সামনে পড়ে আছে একটি নিথর দেহ। তখন আমরা সবাই মিলে গিয়ে তাকে ধরাধরি করে ওই দেহটিকে আমরা নিয়ে আসি এবং ওই দেহটিকেও আমরা অন্য একটি হাসপাতালে পাঠিয়ে দেই। কিন্তু এখানে একটা অদ্ভুত বিষয় জানা যায়। যেহেতু ওই বডিটিকে পোস্টমর্টেম করা হয়, পোস্টমর্টেমের রিপোর্টে জানা যায় যে ওই বডিটির ভেতর থেকে তার পাঁজরের হাড় কিভাবে যেন ভেঙে দিয়েছে এবং মূলত এই হাড় ভেঙে তার হৃৎপিণ্ডের ভেতরে ঢুকে যাওয়ার কারণে তার মৃত্যু হয়েছে। কিন্তু এটা কোনোভাবেই পসিবল ছিল না। তো যাই হোক, এইভাবে আমাদের হসপিটালের কাজ আগাচ্ছিল। একটা পর্যায়ে ওখানকার যত শ্রমিক ছিল তারা একে একে বিভিন্ন কারণে ভয় পেতে শুরু করে এবং তারা একে একে আমাদের কাজের জায়গাটি ছেড়ে তারা বিভিন্ন অজুহাত দেখিয়ে চলে যেতে শুরু করে। পরবর্তীতে এই প্রজেক্ট নিয়ে অনেক কুসংস্কার রটে যায়। চারিদিকে মানুষের মুখে শোনা যায় যে এই জায়গাটি ভয়ানক এবং এক সময় আমাদের কোম্পানি এই কাজটি বন্ধ করে দিতে বাধ্য হয়। ঘটনাটি এখানে শেষ হলেই বোধহয় ভালো হতো। ওই হসপিটালের কাজ অর্ধেকের মতো আমরা শেষ করেছিলাম এবং সেখান থেকেই আমি অন্য একটা কাজে শিফট করে যাই। কিন্তু এই যে একটা স্বপ্ন আমি দেখতাম, এই স্বপ্ন কিন্তু আমার পিছু ছাড়ছিল না। আমি লাগাতার এই স্বপ্নটা দেখে যাচ্ছিলাম। একটা সময় আমি রাতে ঘুমাতে ভয় পেতাম। আমি এক প্রকার মানসিক রোগীর মতো হয়ে যাই। আমি বেশ কয়েকজন ডাক্তারের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি, কিন্তু তারা কেউই কোনো সমাধান আমাকে দিতে পারেনি। তারা আমাকে বলে যে বিষয়টা হয়তো কাকতালীয়, কিন্তু আমি জানতাম আসলে আমি কিসের মধ্য দিয়ে যাচ্ছি। এরপর আমার এক ইন্ডিয়ান কলিগ আমাকে একটা পরামর্শ দেয়। তিনি বলেন যে তুমি একজন হুজুরের সাথে কথা বলো। তখন আমি ওখানকারই স্থানীয় এক মসজিদের এক হুজুরের কাছে যাই। তাকে আমি আমার সাথে ঘটে যাওয়া সব ঘটনাগুলো খুলে বলি। তিনি আমার কাছ থেকে সবকিছু ভালোভাবে শোনেন এবং ওই হাসপাতাল সম্পর্কেও তিনি শোনেন। এরপর তিনি আমাকে কিছু পানি পড়া দেন এবং কিছু আমল করতে বলেন। তিনি বলেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। আমিও তার কথা মতো নামাজ শুরু করে দেই এবং তার দেয়া আমলগুলো আমি সঠিকভাবে পালন করি। এরপরে একটা সময় আমি আর এই স্বপ্নগুলো দেখতাম না, কিন্তু এতে করে আমার সময় লেগেছিল প্রায় 20 দিনের মতো। এখন আমি পুরোপুরি সুস্থ। এরপরে এই ধরনের কোনো ঘটনা আর আমার সাথে ঘটেনি। প্রিয় লিসেনার্স, এই ছিল আমাদের আজকের এপিসোড। মহান আল্লাহ তাআলার এই দুনিয়ায় কত যে রহস্য লুকিয়ে আছে তার ধারণা আমরা করতে পারি না। মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ থাকবে এই ধরনের সকল সমস্যা থেকে তিনি যেন আমাদের হেফাজত করেন। প্রিয় লিসেনার্স, আজকের এই ঘটনাটি যদি আপনাদের সামান্যতম ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা আপনার জানা কোনো সত্য ঘটনা আমাদের পাঠাতে চান, তারা ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আপনারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো
এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।